হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6 থেকে আরও একটি নিউ টপিক, যেটা হচ্ছে সোশ্যালিজম। এটা হচ্ছে জওহরলাল নেহেরুর একটা থিওরি, যেটা আজকে তোমাদের আমি পড়াবো। তো খুব ইন্টারেস্টিং এবং খুব বোঝার মতো একটা বিষয়। তো ক্লাসটা স্কিপ না করে আমি আশা করবো তোমরা যেন পুরোটা দেখো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্টে জওহরলাল নেহেরুর ব্যাপারে একটু বলে রাখি। জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তোমরা জানো এটা, এবং একজন বিশিষ্ট চিন্তাবিদ, যিনি সমাজতন্ত্রকে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নতির জন্য অপরিহার্য বলে মনে করতেন, ঠিক আছে? এই যে সমাজতন্ত্র বা সোশ্যালিজম, এটাকে তিনি ভারতবর্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক এই দুটা ক্ষেত্রেই কিন্তু সমাজতন্ত্র জিনিসটার গুরুত্ব আছে বলে মনে করতেন জওহরলাল নেহেরু। আচ্ছা, সমাজতন্ত্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র অর্থনৈতিক সাম্য নয়, বরং সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবতার প্রতি দায়বদ্ধতার ওপরও ভিত্তি করে ছিল, ঠিক আছে? তিনি মনে করতেন শুধুমাত্র সমাজতন্ত্র বলতে শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে সাম্যতা বা অর্থনৈতিক সমতা কিন্তু নয়, বরং তিনি বলেছেন যে সামাজিকভাবে, তারপর হচ্ছে ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিকতার প্রতিও কিন্তু এর একটা দায়বদ্ধতা রয়েছে, এবং তিনি সেটা মনে করতেন। তার দৃষ্টিভঙ্গিতে সমাজতন্ত্র মানে হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছেন সমাজতন্ত্রের ধারণা এবং নেহেরুর দৃষ্টিভঙ্গি সম্পর্কে। নেহেরু বিশ্বাস করতেন যে সমাজতন্ত্র কেবল একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সামাজিক দর্শনও, যা বৈষম্য দূর করে সমাজে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে, ঠিক আছে? তিনি বলেছেন যে সমাজতন্ত্র শুধুমাত্র অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে সমতা নয়, এটা হচ্ছে একটা ওভারঅল একটা ব্যাপার, এটা হচ্ছে একটা সামাজিক দর্শন, যেখানে কি হচ্ছে, যেখানে সমাজে এই যে বৈষম্যটা, ঠিক আছে, সমাজের যে সামাজিক বৈষম্য সেটাকে দূর করবে এবং এই যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। আচ্ছা, এছাড়াও তিনি মনে করতেন যে সমাজতন্ত্র মানে ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধান কমানো, সম্পদের ন্যায়সঙ্গত বন্টন নিশ্চিত করা এবং সেই সাথে জনগণের মৌলিক চাহিদাগুলোকে পূরণ করা, ঠিক আছে? ধনী এবং দরিদ্র এদের মধ্যে পার্থক্যটা বা ব্যবধানটা কমানো। কি হয় যে ধনীরা আরও অনেক ধনী হয়ে যায় এবং গরিবরা আরও অনেক গরিব হতে থাকে। তো নেহেরু মনে করেছেন যে অর্থনৈতিক যে সাম্য সেটা তো অবশ্যই কর্তব্য, অবশ্যই দরকার, সমাজতন্ত্রের মাধ্যমে এটা অবশ্যই করতে হবে, যাতে করে ধনী এবং দরিদ্রদের মধ্যে যে ব্যবধান সেটা হ্রাস পায়, সেটা কমে যায়। এছাড়াও তিনি মনে করতেন যে সম্পদের বন্টন নিশ্চিত করা এবং সম্পদ যে সম্পদ সেটার যে বন্টন সেটা যেন ন্যায়সঙ্গতভাবে হয়। এছাড়াও তিনি মনে করতেন যে জনগণের যে বেসিক নিডসগুলো আছে, যে চাহিদাগুলি আছে, মৌলিক চাহিদাগুলি, ফান্ডামেন্টাল যে আর কি ডিমান্ডস আছে, সেগুলো যাতে পূরণ করা হয়, এটাই হচ্ছে সমাজতন্ত্র বলে তিনি কিন্তু মনে করতেন। আচ্ছা, আর কি বলেছেন, ভারতের মতো একটি দেশ যেখানে দীর্ঘদিন ধরে বৈষম্য এবং শোষণ চলছিল, সেখানে সমাজতন্ত্রের প্রয়োজনীয়তা ছিল আরও বেশি। দেখো, জওহরলাল নেহেরু তিনি এটি এক্সপিরিয়েন্স করেছিলেন যে ভারতবর্ষে কিন্তু এই যে বৈষম্য এবং শোষণটা, ঠিক আছে, ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য এবং এই যে শোষণ, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং এরকম একটা অবস্থাতে, মতো অবস্থায় কিন্তু সমাজতন্ত্রের মতো একটা নীতি অ্যাডাপ্ট করা ভারতবর্ষের জন্য খুবই দরকার, যাতে করে এই বৈষম্য এবং এই শোষণটা দূরীভূত হয়, ঠিক আছে? ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ফলে দেশের সম্পদ কিছু নির্দিষ্ট শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয়েছিল। নেহেরুর মতে এই অসাম্য দূর করার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা এবং সরকারি নিয়ন্ত্রণ অপরিহার্য। আচ্ছা, তিনি দেখো সেই সময় যেহেতু সদ্য ব্রিটিশরা দেশ ছেড়ে গেছে এবং এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যখন চলছিল, তখন কি হয়েছিল, এই যে একে তো অনেক সম্পদের নয়ছয় হয়েছিল, প্লাস যা কিছু সম্পদ ছিল সেই সম্পদ একটা নির্দিষ্ট শ্রেণীর হাতে কিন্তু কুক্ষিগত হয়েছিল, তাদের হাতে কিন্তু কেন্দ্রীভূত ছিল। এবং তিনি মনে করতেন এই যে অসাম্যতা, এক শ্রেণীর হাতে সমস্ত সম্পদের অধিকার, আরেক শ্রেণীর হাত পুরোই নিঃস্ব, এই যে অসাম্য, সেটাকে তিনি দূর করার কথা বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কিন্তু খুব দরকার এবং রাষ্ট্রেরও কিন্তু একটা পার্টিকুলার পরিকল্পনা দরকার, যাতে করে সম্পদের পর্যাপ্ত ব্যবহার হয় এবং সমাজের সকল স্তরের মানুষ সেই সম্পদের ভাগিদার হতে পারে।
তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্র যদি শিল্প এবং কৃষির ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখে তাহলেই কিন্তু দেশের ব্যাপক উন্নয়ন সম্ভব হয়। তিনি এটা বলেছেন যে শিল্পের ওপরে এবং কৃষির উপরে যেন সম্পদ বন্টন করা হয়, কেননা একটা দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু কৃষির ওপর সবথেকে বেশি আর কি নির্ভরশীল, তারপরে শিল্প। কৃষি এবং শিল্প এই দুই জিনিসের ওপরে যদি সম্পদকে ভালোভাবে কাজে লাগানো যায় তবে কিন্তু একটা দেশের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে বলে নেহেরু কিন্তু মনে করতেন। আচ্ছা, এবার দেখো সমাজতন্ত্র এবং পরিকল্পিত অর্থনীতি কি বলেছে। স্বাধীনতার পর নেহেরু ভারতের অর্থনীতিকে পরিকল্পিত উপায়ে গড়ে তুলতে চেয়েছেন এবং তিনি সেই সময় কিন্তু ভারত সরকার এই যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান এটা কিন্তু চালু হয়েছিল, কেননা এই সময় পুরো দেশের একটা সার্বিক উন্নয়নের জন্য কিন্তু এরকম একটা পরিকল্পনা খুবই দরকার ছিল, যাতে করে সম্পদের সঠিক বন্টন হয় এবং সমাজের সকল স্তরের মানুষের যেন উন্নয়নটা সম্ভব হয়। শুধুমাত্র এমন না যে এক নির্দিষ্ট শ্রেণীর মানুষই কিন্তু সমস্ত ক্ষমতা ভোগ করছে, এমন কিন্তু না। এতে করে কোনো দেশের কোনো সমাজের উন্নয়ন সম্ভব হয় না। তাই তিনি মনে করতেন যদি একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার করা যায় তাহলেই কিন্তু একটা দেশ তথা পুরো সমাজের বা পুরো দেশের কিন্তু উন্নয়ন সম্ভব হবে, ঠিক আছে। এবং তিনি এই যে 5 ইয়ার প্ল্যানটা তিনি চালু করেছিলেন সেই সময়ে 1951-এ, তখন এটার মূল লক্ষ্য কী ছিল যে ভারী শিল্পের বিকাশ, ঠিক আছে, যেরকম লৌহ ইস্পাত শিল্প, তারপর হচ্ছে আরও যে ভারী শিল্পগুলো আছে অটোমোবাইল, এই সমস্ত আর কি কৃষির আধুনিকীকরণ, যেই উপায়ে কৃষিকাজ করা হতো সেটাকে আরও মডার্নাইজেশন করা। মনে করো যে ওই লাঙলের বদলে ট্র্যাক্টর, তারপর যে থ্রেজিং মেশিন, এই সমস্ত কিছু মাধ্যমে কি হবে কৃষিকে আধুনিকীকরণ করা হবে, ঠিক আছে। এবং তার জন্য এই ট্র্যাক্টর বলো, থ্রেজিং মেশিন বলো, এগুলোর জন্য কিন্তু প্রপার সম্পদের প্রয়োজন ছিল, ইনভেস্টমেন্টটা দরকার ছিল এবং তিনি সেটাই করেছিলেন। তিনি মনে করতেন ভারী শিল্পের ওপর জোর দেওয়া, তারপর কৃষিক্ষেত্রে জোর দেওয়া, এই সমস্ত কিছু এবং অবশ্যই অবকাঠামোর উন্নয়ন, এগুলো কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য বলে মনে করা হয়, ঠিক আছে। এবার দেখো নেহেরু যে সমাজতান্ত্রিক নীতি দিয়েছিলেন সেখানকার কিছু বেসিক আমরা জিনিসগুলো জানবো। প্রথমটা কি বলেছে, 1 নম্বরে দেখো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা, যেটা বললাম যে তিনি যে প্ল্যানিংগুলো করেছিলেন যে ভারী শিল্পের উপর জোর দেওয়া, কৃষিকে আধুনিকীকরণ করা, অবকাঠামোর উন্নয়ন, এই সমস্ত কিছু কিন্তু একটা রাষ্ট্রীয় পরিকল্পনা ছাড়া কখনোই পসিবল সম্ভব না, ঠিক আছে। তাই তিনি কি করেছিলেন দেখো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার মধ্যে কি বলেছে, বড় বড় শিল্প এবং যে গুরুত্বপূর্ণ যে আর কি ফিল্ডগুলো আছে সেগুলোকে রাষ্ট্রের অধীনে আনতো, যেগুলো আর কি ওই টুকটাক যেগুলো আর কি বড় কোনো একটা প্রজেক্ট, সেই বড় যেরকম ভারী শিল্প, তারপর মনে করো যে হচ্ছে আরও যে ইম্পর্টেন্ট যে আর কি সেক্টরগুলো আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যাপারটাকে তিনি রাষ্ট্রের অধীনে আনার কথা বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে কি বোঝায়, ভূমি সংস্কার। জমিদারি প্রথা এ সময় বিলুপ্তর পথে প্রায় হয়ে যাচ্ছিল এবং এই 1955-56 ওই সময় কিন্তু জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে যায় এবং তিনি বলেছিলেন যে জমিদারি প্রথার বিলোপ করে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা করা। সেই সময় জমিদারের আন্ডারে অনেকগুলো কৃষক ছিল এবং সেই কৃষকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপন্ন করে তারা সেই ভাগগুলো পেত না, ম্যাক্সিমামটাই জমিদারের কাছে যেত এবং বাকি তো সরকার ছিলই। কিন্তু তিনি বলেছেন যে এই ভূমি সংস্কারটা ভীষণ প্রয়োজন, যেখানে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটানো দরকার এবং কৃষকদের স্বাধীন হওয়াটা খুব বেশি দরকার, যাতে করে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা হয়। 3 নম্বরে বলেছেন হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আচ্ছা, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের ক্ষমতায়ন করা, তিনি গণতন্ত্রের ওপর জোর দিয়েছেন, ঠিক আছে। গণতন্ত্র কি ডেমোক্রেসি যেটাকে বলে, তো এই ডেমোক্রেসির মাধ্যমে কি গোটা ভারতবর্ষ এই গণতন্ত্রের ওপরই প্রতিষ্ঠা হবে এবং জনগণ যেটা রায় দেবে জনগণের ওপর ভিত্তি করে বা তাদের রায় অনুসারেই সবটা পরিচালনা হবে বলে তিনি মনে করতেন। 4 নম্বরে কি বলেছে, শিক্ষা এবং স্বাস্থ্য। তিনি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন 14 বছর বয়স পর্যন্ত শিশুদের, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের প্রাথমিক শিক্ষাটা বিনামূল্যে করার কথা তিনি বলেছেন। আর কি স্বাস্থ্য, ঠিক আছে, তিনি স্বাস্থ্যসেবাও কিন্তু বিনামূল্যে নিশ্চিত করার কথা বলে গেছেন।
আচ্ছা, এবার দেখো এর কিছু মানে নেগেটিভ সাইডও ছিল বা সমালোচনাও ছিল। কি বলেছে, যদিও নেহেরুর সমাজতান্ত্রিক নীতিগুলি ভারতে অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল, বাট এগুলোরও কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল। যেরকম যে তিনি বলেছিলেন যে সরকারি নিয়ন্ত্রণটা প্রয়োজন, কিন্তু এই অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণের ফলে কি হচ্ছে, এই আমলাতন্ত্রটা বেড়ে যাচ্ছিল, আমলাতন্ত্রের যে কমপ্লিকেশনসটা সেটা বেড়ে যাচ্ছিল এবং এই ব্যক্তিগত উদ্যোগটা কিন্তু বাধাগ্রস্ত হয়। যেহেতু সবটা সরকারের হাতে চলে যায়, জিনিসটা কিন্তু কোনোভাবে ওই মানে একার হয়ে যাচ্ছিল, ঠিক আছে, আর ব্যক্তিগত উদ্যোগটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছিল। এছাড়াও যে পরিকল্পিত অর্থনীতির কারণে কি হচ্ছিল, কিছু ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি কিন্তু খুব বেশি মাথাচাড়া দিচ্ছিল এবং অদক্ষতারও কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। আচ্ছা, তবে নেহেরুর সমাজতন্ত্র দেশকে এক নতুন দিশা দেখিয়েছিল। তার নীতিগুলির কারণে ভারতে এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। আমাদের দেশ কিন্তু এই যে গণতান্ত্রিক সমাজতন্ত্র হিসেবে পরিচিত এবং এর যে মূল ভিত্তি সেটা কিন্তু জওহরলাল নেহেরুর নীতিগুলোর মাধ্যমেই তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে কিন্তু আরও উন্নত হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লাস্ট আমরা এতটুকু দেখে নিব। জওহরলাল নেহেরুর সমাজতন্ত্রের ধারণা ছিল মানবিক মূল্যবোধ। ঠিক আছে, তিনি যে যাই দিয়েছেন, যেই তিনি মানে সবটাই কিন্তু দেশের প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখেই তিনি করেছেন এবং এর মাধ্যমে তার যে মানবিক মূল্যবোধ এবং তিনি যে এই সমতার বা সাম্যতার জিনিসটার কতটা প্রয়োজন তিনি এই ব্যাপারে কিন্তু বারবার বলে গেছেন এবং তার সমস্ত নীতি তার মূল্যবোধের, তার মানবিকতার পরিচয় দেয়। ঠিক আছে, তার নীতিগুলি ভারতের প্রাথমিক অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং দেশের যে ভবিষ্যৎ, কারণ তখন অলরেডি ব্রিটিশরা চলে গেছে এবং সেই সময় একটা ভীষণ কমপ্লিকেশনস একটা তৈরি হচ্ছে দেশে, যে কিভাবে পুরো দেশটাকে আবার গোছানো হবে। তো ওরকম একটা অবস্থায় তিনি যেই নীতি দিয়েছিলেন এই সমাজতন্ত্রে, সেটা কিন্তু প্রাথমিক অর্থনৈতিক উন্নয়নে তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই ছিল, সেই সাথে দেশের যে ভবিষ্যতের জন্য কিন্তু এটা একটা মজবুত ভিত্তি তৈরি করেছিল। ঠিক আছে, এবং বর্তমানে আমরা দেখব যে সময়ের সঙ্গে সঙ্গে তার এই কনসেপ্টে অনেক চেঞ্জেস এসেছে, তবুও তিনি যেই কনসেপ্টটা, তিনি যেই থিওরি দিয়েছিলেন সেটা কিন্তু বলতে পারো যে একটা মানে ট্রেন্ড সেটার বলতে পারো, যে সেখান থেকেই এই ধারণাটা কিন্তু আসে। তো সব দিক থেকে দেখতে গেলে জওহরলাল নেহেরুর এই যে থিওরি অফ সোশ্যালিজম সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এতটুকুই থাকলেও তোমাদের আজকের ক্লাসটা। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।